আসসালামু আলাইকুম। আমি শাহানা খানম, প্রভাষক ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সম্মান তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমার বিষয়ের শিরোনাম আফ্রিকার ইতিহাস। আফ্রিকার ইতিহাস বিষয়টিতে আজকে আমি যে অধ্যায়ে আলোচনা করব, অর্থাৎ স্বাধীন আফ্রিকার সমস্যা, এবং এই অধ্যায়টিতে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আফ্রিকায় গণতন্ত্র, অর্থাৎ আফ্রিকায় গণতন্ত্র সফল না হওয়ার পেছনে বা ব্যর্থতার পেছনে কারণসমূহ কী, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখি যে 1960-এর দশকে যখন আফ্রিকায় অনুপনিবেশিকরণ প্রক্রিয়া শুরু হয় বা আফ্রিকার রাষ্ট্রসমূহ উপনিবেশিক শক্তির কাছ থেকে স্বাধীনতা পেতে শুরু করে, তো সে সময়ে আফ্রিকার দেশসমূহে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও দেখি যে অল্প সময়ের মধ্যেই সেটা আবার এক দশকের মধ্যেই দেখা যায় যে সেটা ব্যর্থতায় পর্যবেসিত হয়। আবার পরবর্তীতে দেখা যায় যে দুই পরাশক্তি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যকার যে স্নায়ুযুদ্ধ, সেটা শেষ হওয়ার পরে 1990-এর দশকে এসে আবারও আমরা দেখি যে আফ্রিকার রাষ্ট্রসমূহে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করে, কিন্তু সেটাও আফ্রিকায় খুব বেশি স্থায়ী হয়নি। বরং দেখা যায় যে গণতন্ত্র পরবর্তীতে আবার সেখানে কর্তৃত্বপরায়ণ স্বৈরশাসক ক্ষমতা দখল করে বা সামরিক শাসন, অর্থাৎ গণতন্ত্রকে হটিয়ে সেখানে স্বৈরশাসক সামরিক শাসন নিজেকে সুসংহত করে দিচ্ছে। অর্থাৎ গণতন্ত্র কখনো কখনো সামরিক শাসন, এভাবে চলতে থাকায় আফ্রিকার যে গণতন্ত্রের ভিত্তি, সেটা আসলে শক্তপোক্ত হয়ে শক্ত ভিতের উপরই কখনো দাঁড়াতে পারেনি, বরং বলা যায় যে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে এবং একসময় গণতান্ত্রিক কাঠামো ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এখন গণতন্ত্রটা কি? এক কথায় যদি বলি তাহলে বলতে হয় যে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। তো উইকিপিডিয়ার অনুসারে যদি বলি, অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে উইকিপিডিয়া অনুসারে যে গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে রাজনৈতিক যে কর্তৃত্ব সেটা সরাসরি জনগণের হাতে অথবা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির হাতে থাকে, তবে সেখানে জনগণের যে গুরুত্ব সেটা বা জনগণের যে ভূমিকা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আফ্রিকায় গণতন্ত্র, আফ্রিকার গণতন্ত্র বিষয়ে আলোচনা করতে হলে বলতে হয় যে অনুপনিবেশিকরণ প্রক্রিয়ার মাধ্যমে আফ্রিকার রাষ্ট্রসমূহ যে স্বাধীনতা লাভ করতে শুরু করে, সেই সময়ে আফ্রিকার রাষ্ট্রসমূহের মধ্যে যে সকল রাষ্ট্র এই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘানা, নাইজেরিয়া আর তানজানিয়া। এরা আসলে শুরুতেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এ সকল দেশ অগ্রণী ভূমিকা রাখে। আমরা দেখি 1957 সালে এসে যখন ঘানা স্বাধীনতা প্রাপ্ত হয়, তখন ঘানার প্রথম রাষ্ট্রপতি কাওয়ামে নক্রুমা তিনি ঘোষণা দেন যে ঘানা হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং আফ্রিকার অন্যান্য রাষ্ট্রের জন্য সেটি একটি মডেল হবে। তবে দেখা যায় যে নক্রুমা ঘানায় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তন করলেও উনি এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে নিয়ে খুব বেশি দূর অগ্রসর হতে পারেননি। বাস্তবতার নিরিখে ওনাকে এমন কতগুলো উদ্যোগ গ্রহণ করতে হয়, দেখা যায় যে সেগুলোর সাথে উপনিবেশিক যে শাসন ব্যবস্থা তার মিল রয়েছে। এছাড়া অন্যান্য অভ্যন্তরীণ ও বাহ্যিক কারণেও এই ঘানার গণতন্ত্রটা খুব বেশি দূরে অগ্রসর হয়নি, বরং দেখা যায় যে পরে একদলীয় এবং তারপরে সামরিক যে শক্তি তারা তাদের ক্ষমতা সেখানে সুসংহত করে নিয়েছে। এছাড়া আমরা যদি দেখি যে তানজানিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখি যে সেখানে
সাবেক রাষ্ট্রপতি জুলিয়াস নায়ার, উনি ঘানার মতো সেখানে একটা শাসন ব্যবস্থা, প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রবর্তনের কথা বলেন, কিন্তু উনিও ওই প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থাটাকে নিয়ে খুব বেশি দূর অগ্রসর হতে পারেননি, এবং ঘানার মতো দেখা যায় যে সেখানেও এই যে গণতন্ত্র সেটা ব্যর্থতায় পর্যবেসিত হয়। তবে আফ্রিকার দেশসমূহের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে উজ্জ্বল যে দৃষ্টান্ত সেটা রাখতে পেরেছে আসলে দক্ষিণ আফ্রিকা। কেননা 1994 সালে সে দক্ষিণ আফ্রিকা এই যে বহুদলীয় নির্বাচন এবং এর মধ্যে দিয়ে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হয়, সেটা আসলে আফ্রিকার রাষ্ট্রসমূহের গণতন্ত্রের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত। তবে পাশ্চাত্যের যে গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ গণতন্ত্র নিয়ে গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলো, তাদের দৃষ্টি কাটতে সক্ষম হয়েছে মরিসাস, অর্থাৎ টেকসই আইন শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে। তবে আমরা দেখি যে আসলে আফ্রিকার যে গণতন্ত্রের ভিত্তি সেটা আসলে খুব বেশি মজবুত নয়, এবং এই কারণেই আমরা দেখি যে বারবার আফ্রিকায় যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। অর্থাৎ আফ্রিকার এই যে গণতান্ত্রিক ব্যর্থতার কারণ, তা আফ্রিকায় গণতন্ত্র কেন সফল হতে পারছে না, কেন বারবার ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে, এইটা আলোচনা করতে গিয়ে পণ্ডিতগণ অনেক মতামত দিয়েছেন। তবে অধিকাংশই মূল কারণ হিসেবে বলেছেন যে আফ্রিকার বৈচিত্র্যময় সমাজ কাঠামো, অর্থাৎ আফ্রিকার যে সমাজ কাঠামো, সেই সমাজ কাঠামোকেই অধিকাংশ পণ্ডিত গণনারা আফ্রিকার গণতন্ত্র ব্যর্থ হওয়ার পেছনের মূল কারণ হিসেবে মতামত দিয়েছেন। কেননা আফ্রিকার যে রাষ্ট্রসমূহ, আফ্রিকার সকল রাষ্ট্রেই রয়েছে অসংখ্য গোত্র, অর্থাৎ আফ্রিকার সব রাষ্ট্রে অনেক গোত্র রয়েছে। ফলে এই গোত্রগুলোর এক রাষ্ট্রে যদি অনেক গোত্রের বসবাস থাকে, তাহলে গোত্রগুলোর পরস্পর বিরোধী যে রাজনৈতিক অভিলাষ থাকবে, এটা স্বাভাবিক। ফলে আফ্রিকার রাষ্ট্রসমূহ হয় কি, একদিকে যেমন রাজনৈতিক দ্বন্দ্ব, অন্যদিকে একটা সামাজিক অস্থিরতা থাকে। এই রাজনৈতিক দ্বন্দ্ব এবং সামাজিক অস্থিরতা, এটা মিলে আসলে আফ্রিকার রাষ্ট্রসমূহে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে, অর্থাৎ গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটাকে সফল হওয়া প্রায় আসলে অসম্ভব করে তোলে এই সার্বিক ব্যবস্থাটা। ফলে দেখা যায় যে আফ্রিকার রাষ্ট্র হিসেবে গণতন্ত্র বারবার ব্যর্থতায় পর্যবেসিত হয়। অর্থাৎ এই যে গণতন্ত্রের ব্যর্থতা, এর পেছনে এই যে আফ্রিকার যে গোত্রভিত্তিক সমাজ কাঠামোটা দায়ী, বৈচিত্র্যপূর্ণ সমাজ কাঠামো। এছাড়াও এই আফ্রিকার যে গণতন্ত্র সেটা ব্যর্থ হওয়ার পেছনে আরও অনেক কারণ রয়েছে। আমরা দেখি যে এই আফ্রিকার রাষ্ট্রসমূহে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো কিন্তু এই গণতান্ত্রিক কাঠামোটাকে বা গণতন্ত্রের ভিত্তিকে দৃঢ় করার ক্ষেত্রে তাদের কিন্তু বলিষ্ঠ পদক্ষেপ রাখতে পারেনি। এখানে দেখা যায় যে এই যে গোত্রভিত্তিক বিভাজনের কথা বলছি, তো গোত্রভিত্তিক বিভাজনের ফলে বা বিভিন্ন গোত্রের এই যে আলাদা আলাদা ধর্ম, বর্ণ, এগুলো হওয়ার ফলে যে আফ্রিকার সমাজ কাঠামোয় রাষ্ট্রের মধ্যে যে শ্রেণী বিভাজন সৃষ্টি হচ্ছে, তো রাজনৈতিক দলগুলো, সরকারি দল কিংবা বিরোধী দল, কেউ কিন্তু সেই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে এগিয়ে না এসে বরং দেখা যাচ্ছে উভয় দল নিজ নিজ স্বার্থে সেই বিভাজনটাকে, সেই সমস্যাটাকে ব্যবহার করছে। ফলে আফ্রিকা সেই বিভাজন থেকে বেরিয়ে আসতে পারছে না। এছাড়া শাসক ও শাসিতের মধ্যে যে দূরত্বটা আফ্রিকার রাষ্ট্রসমূহের মধ্যে, সেখানেও অনুসন্ধান করলে দেখা যায় যে সেখানেও রয়েছে গোত্রীয় সমস্যা। অর্থাৎ এই যে আফ্রিকার সমাজ ব্যবস্থার গোত্রদ্বন্দ্ব,
এটা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। অর্থাৎ এই গোত্রের বহুমাত্রিক সমস্যা, এটা আফ্রিকার গণতন্ত্রের ব্যর্থতার পেছনে একটি অন্যতম কারণ। এছাড়া আমরা যদি দেখি যে আফ্রিকার গণতন্ত্র কেন সফল হচ্ছে না, সেক্ষেত্রে আমরা দেখি যে প্রশাসনিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা। প্রশাসনিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলাটা কি? দেখা যায় যে আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রে যখন কোনো গোত্র থেকে কেউ ক্ষমতাসীন হয়েছে, তখন রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা সেই গোত্রের লোকেরাই, সেই দলের লোকেরাই বেশি পেয়েছে। ফলে যেটা হয়েছে যে ক্ষমতাসীন দল ক্ষমতায় গিয়ে যোগ্যতার বিচার না করে দেখা যাচ্ছে নিজের অনুগত যে ব্যক্তিবর্গ তাদেরকে বিভিন্ন জায়গায় বসাচ্ছে। ফলে যে অযোগ্য ব্যক্তিবর্গের দ্বারা অচিরেই কী হচ্ছে, একটি অদক্ষ প্রশাসনিক কাঠামো তৈরি হচ্ছে, এবং ফলে দেখা যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। এছাড়া ক্ষমতাসীন দল ক্ষমতায় গিয়ে একদিকে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করছে, এবং এক্ষেত্রে তাকে সহায়তা করছে তারই সেই অযোগ্য যে অনুগত শ্রেণী, অর্থাৎ যাদের যোগ্যতার বিচার না করে যাদের শুধুমাত্র আনুগত্যের কারণ নিয়োগ দেওয়া হয়েছিল, এবং যাদের অদক্ষতার ফলে আসলে প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, স্থবিরতা আসছে। দেখা যাচ্ছে সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারাই সরকারকে কী করছে, সহযোগিতা করছে। ফলে এই যে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা প্রশাসন ও অর্থনৈতিক ক্ষেত্রে, যা গণতন্ত্রকে আফ্রিকায় সফল হতে দিচ্ছে না, বরং গণতন্ত্রকে দুর্বল করে রাখছে এবং গণতন্ত্র ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে। এছাড়া আফ্রিকায় গণতন্ত্রের সফল না হওয়ার পেছনে আরও যে কারণ রয়েছে, সেটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। অর্থাৎ 1960 এবং 70-এর দশকে যখন আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রসমূহ স্বাধীনতা লাভ করে, স্বাধীন হতে থাকে, সেই সময় আফ্রিকার যে সমাজ, সেখানে অর্থনৈতিক বৈষম্য প্রকট ছিল। আসলে এই সময় একটা শ্রেণীর সৃষ্টি হয়, যে শ্রেণী ছিল বিত্তশালী, এবং দেখা যায় যে ক্ষমতাসীন দলও এই বিত্তশালী যে শ্রেণী তাদের কি করেছে, পৃষ্ঠপোষকতা করেছে। ফলে একটা রাষ্ট্রের যে অর্থনৈতিক সুষম বন্টন, সেটা ব্যাহত হয়েছে। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের সুষম বন্টন হয়নি, যার ফলে দেখা যায় যে একদিকে যেমন ধনীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ধনী আরও ধনী হচ্ছে, পাশাপাশি দরিদ্র লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দারিদ্র্যের হার বৃদ্ধি পাচ্ছে। এবং এই যে দারিদ্র্যের হার বৃদ্ধির ফলে কি হচ্ছে, কর্মসংস্থানের অভাবে জনগণের মধ্যে যে গণতান্ত্রিক মানসিকতা, সেটা গড়ে উঠছে না। তাছাড়া গণতন্ত্রের যে সুফল, গণতন্ত্রের উন্নয়নের যে সুফল, সেটা চলে যাচ্ছে গুটি কতক লোকের কাছে। অর্থাৎ গণতন্ত্রের যে সুফল, সেই সুফলটা থেকে অধিকাংশ জনগণ বঞ্চিত থেকে যাচ্ছে। ফলে আফ্রিকার রাষ্ট্রসমূহে গণতন্ত্র সফল হতে পারছে না। এছাড়া আফ্রিকার রাষ্ট্রসমূহে গণতন্ত্র ব্যর্থতার পিছনে অন্যতম আরেকটি কারণ হচ্ছে দুর্নীতি। এবং অনেকে আফ্রিকার এই দুর্নীতি প্রসঙ্গে বলে থাকেন যে আফ্রিকার একমাত্র উন্নয়নশীল শিল্প হচ্ছে দুর্নীতি। এবং দেখা যায় যে এই আফ্রিকায় দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতার আলোকে একজন ইংরেজ সাংবাদিক উনি বলেছেন যে আফ্রিকার রাষ্ট্রসমূহে মন্ত্রীরাও ঘুষ খায়। এছাড়া উনি বলছেন যে এখানে মানে এমন কোনো সেক্টর নেই যে সেখানে আসলে ঘুষ খায় না, এখানে সবাই ঘুষ খায়। এরকম একটা কথা বলেছেন যে অপরাধীর কাছ থেকে পুলিশ ঘুষ খাচ্ছে, তো এরকম একটা কথা উনি বলেছেন। আর শিক্ষক ছাত্রের কাছ থেকে ঘুষ নিচ্ছে। অর্থাৎ অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা, এই অত্যন্ত দুর্নীতিগ্রস্ত আফ্রিকার রাষ্ট্রসমূহ। এছাড়া আফ্রিকার একজন আমলাও এ বিষয়ে মন্তব্য করেছেন যে তাদের দেশে দুটি সমস্যা, একটি হচ্ছে সরকার আর একটা হচ্ছে ইঁদুর।
অর্থাৎ এই যে সরকার অতিমাত্রায় দুর্নীতিপরায়ণ, অদক্ষ, এই কথাটাই বুঝিয়েছেন। এবং এই যে আফ্রিকার রাষ্ট্রসমূহের দুর্নীতি, এর ভয়ঙ্কর প্রকাশ আমরা দেখি তানজানিয়ায়। সেখানে দেখা যায় যে এক প্রতিবেদনে যে কাগজি কলমে প্রায় 20,000 কর্মকর্তাকে দেখানো হচ্ছে এবং সেই 20,000 কর্মকর্তার বিপরীতে রাষ্ট্রীয় যে কোষাগার থেকে অর্থ উত্তোলন করা হচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যায় যে আসলে এত কর্মচারী নেই যতটা কাগজে আছে। অর্থাৎ প্রায় $1 মিলিয়ন প্রতি বছর এই সরকারি তহবিল তছরুফের কারণে শুধুমাত্র আফ্রিকাকে ক্ষতির সম্মুখীন হতে হয়। এই যদি হয় দুর্নীতির চিত্র, তাহলে সেখানে গণতন্ত্রের ভিত্তি কিভাবে শক্ত ভিত্তির উপর দাঁড়াবে। অর্থাৎ যখন এই সীমাহীন দুর্নীতি হয়, তখন জনগণের কাছে কি হয়, সরকারের ভাবমূর্তি নষ্ট হয়ে যায় এবং সেই সরকারের ভাবমূর্তি নষ্ট হয়ে গেলে সেটা গণতন্ত্রের পথকে কী করে কণ্টকময় করে তোলে। অর্থাৎ জনগণ সেই সরকারের উপর আর আস্থা রাখতে পারে না। আর জনগণের আস্থা হারিয়ে গেলে সেখানে যেখানে জনগণের শাসনই হচ্ছে গণতন্ত্র, সুতরাং জনগণই যদি তার সাথে সম্পৃক্ত না থাকে, সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে, তাহলে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত কীভাবে হবে, অর্থাৎ গণতন্ত্রের ব্যর্থতায় পর্যবেসিত হয়। এছাড়া রয়েছে আফ্রিকায় গণতন্ত্রের ব্যর্থতার পেছনে আরেকটি কারণ, সেটা হচ্ছে সামরিক অভ্যুত্থান। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে একটা চর্চার বিষয় এবং এখানে সাবেক মার্কিন রাষ্ট্রপতি জেফারসন উনি বলেছেন যে গণতান্ত্রিক সমস্যার সমাধানের উপায় হচ্ছে আরও গণতন্ত্র। কিন্তু আফ্রিকার রাষ্ট্রসমূহে এই গণতন্ত্রের চর্চা কিন্তু লক্ষ্য করা যায় না। সেখানে দেখা যায় যে এই যে সীমাহীন দুর্নীতি বা অন্যান্য যে কারণগুলো বলছি, এগুলোর ফলে যখন গণতান্ত্রিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে, তখন দেখা যাচ্ছে যে এই বিভিন্ন সামরিক শক্তি দুর্বল গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটাকে বা গণতন্ত্রের ভিত্তি যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে সেখানে দেখা যায় যে সামরিক সরকার কি করছে, সেখানে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে গণতন্ত্রকে ঘটিয়ে সামরিক সরকার ক্ষমতা দখল করছে এবং সেখানে তারা তাদের সামরিক শাসন তাকে সুসংহত করছে। এভাবে দেখা যাচ্ছে আফ্রিকার রাষ্ট্রসমূহে বারবার সামরিক অভ্যুত্থানের ফলে সেখানে গণতন্ত্র আসলে শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারছে না বা গণতান্ত্রিক কাঠামোটা ঠিকভাবে গড়েই উঠতে পারছে না। এছাড়া রয়েছে বাইরের হস্তক্ষেপ। একদিকে যেমন আফ্রিকার রাষ্ট্রসমূহে এই যে বারবার সামরিক অভ্যুত্থান গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে, পাশাপাশি এক্ষেত্রে বাইরের রাষ্ট্রসমূহের হস্তক্ষেপও কিন্তু আফ্রিকার এই গণতন্ত্র ব্যর্থতার পিছনে কম দেয় না। কারণ এই যে যখন সিনাই যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন, এই দুই পরাশক্তি আফ্রিকার রাষ্ট্রসমূহকে নিজের প্রভাব বলয়ে আনার জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করতে থাকে, যা আফ্রিকার জন্য শান্তি বা শৃঙ্খলা কোনো কিছুই বয়ে আনতে পারেনি। এটা আসলে ছিল আফ্রিকার জন্য একটা অশুভ ইঙ্গিত। কেননা দেখা যায় যে এ সময় সদ্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহের যে সরকার প্রধানটা ছিলেন, রাষ্ট্রপ্রধানটা ছিলেন, তারা মুখে মুখে দেখা যাচ্ছে গণতন্ত্রের কথা বললেও অনেকে ছিলেন আসলে সমাজতন্ত্রের প্রতি দুর্বল। সুতরাং দেখা যায় যে এ সময় এই পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে অনেক দেশে সামরিক অভ্যুত্থান ঘটে থাকে। আবার দেখা যায় যে কোনো কোনো সামরিক অফিসার সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী ছিলেন, ফলে সে সমস্ত অফিসার আবার পাল্টা অভ্যুত্থান ঘটে। অর্থাৎ এভাবে এই দুই পরাশক্তির পক্ষে বিপক্ষের সামরিক বাহিনীগুলো যারা, তারাও আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রসমূহে বারবার সামরিক অভ্যুত্থান ঘটেছে। অর্থাৎ বাইরের সমর্থন নিয়ে এই সামরিক বাহিনীগুলো একের পর এক গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করেছে এবং সামরিক শাসন প্রতিষ্ঠা করেছে। ফলে আফ্রিকার রাষ্ট্রসমূহে গণতন্ত্র সফল হতে পারেনি। অর্থাৎ বাইরের হস্তক্ষেপ আফ্রিকার গণতন্ত্র ব্যর্থতার পিছনে অন্যতম ভূমিকা পালন করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে এই যে আফ্রিকার রাষ্ট্রসমূহের আমরা গণতান্ত্রিক গণতন্ত্র ব্যর্থ হওয়ার কারণ বলছি, তাহলে এটা থেকে মুক্তির উপায় কী বা সমস্যার সমাধানের উপায় কী, সে বিষয়ে আমরা একটু
আলোচনা করছে। আফ্রিকার যে গণতন্ত্র সেটা আসলে দেখা যায় যে রাষ্ট্রপতি শাসিত এবং সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা। তো রাষ্ট্রবিজ্ঞানীগণ যারা, ওনারা আবার এই সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা গণতন্ত্র সফল হওয়ার ক্ষেত্রে কতগুলো শর্তের কথা বলেছেন, যে গণতন্ত্র সফল হওয়ার জন্য এই ব্যবস্থাগুলো থাকতে হবে। অর্থাৎ ওনারা বলেছেন যে যেমন সুষ্ঠু নিরপেক্ষ যে নির্বাচন সেটা হতে হবে, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, এছাড়া থাকতে হবে বিচার বিভাগের স্বাধীনতা, আর আইনসভার কাছে নির্বাহী বিভাগের যে জবাবদিহিতা এটা থাকতে হবে, জনস্বার্থে পরিচালিত প্রশাসন ও আইনের শাসন থাকতে হবে। কিন্তু আমরা আফ্রিকার ক্ষেত্রে কি দেখি, এগুলো অনুপস্থিত, তাই না? আফ্রিকার রাষ্ট্রসমূহের মধ্যে। অথচ গণতন্ত্র সফল হওয়ার জন্য কি লাগবে, এগুলোকে কিন্তু বাস্তবায়ন করতে হবে। এছাড়া ব্রিটানিকা অনুসারে এই গণতন্ত্র সফল হওয়ার পেছনে আরও কিছু ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে, রাজনৈতিক যে সুবুদ্ধি, রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ থাকতে হবে, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ করতে হবে এবং সুষ্ঠু ব্যবস্থার মধ্যে দিয়ে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। অর্থাৎ একটা সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফলাফল যাই আসুক না কেন, জয় পরাজয় সেটা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে, গণতন্ত্রের চর্চা করতে হবে। শুধুমাত্র সরকারি দল বা বিরোধী দল একে অপরের বিরোধিতাই করলে চলবে না, বরং যদি সেটা ইতিবাচক কিছু হয়, মানে সমালোচনা যেমন সমালোচনা করতে হবে, তবে সেটা হতে হবে গঠনমূলক সমালোচনা। অর্থাৎ যে কোনো ইস্যু পেলেই সেটা যদি ইতিবাচক হয়, তাও শুধু সমালোচনার জন্য সমালোচনা করলে কিন্তু গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এছাড়া ক্ষমতা আঁকড়ে ধরার জন্য এই যে নির্বাচনের যে ফল সেটা মেনে না নিলেও অগণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হবে। সুতরাং এই শর্তগুলো পূরণ করলে দেখা যায় যে আফ্রিকার যে গণতন্ত্র সেটা সফল হতে পারবে। এছাড়া সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য যেটা, আইন বিভাগ ও শাসন বিভাগের কি থাকে, অতি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এবং শাসন বিভাগের স্থায়িত্ব কার্যকারিতা আইনসভার আস্থার উপর নির্ভর করে। কিন্তু আফ্রিকার রাষ্ট্রসমূহে আমরা কি দেখি, আফ্রিকার রাষ্ট্রসমূহে আমরা দেখি যে এই যে আইন বিভাগকে নাম সর্বস্ব ব্যবহার করে নির্বাহী বিভাগ, এছাড়া বিচার বিভাগের দ্বারা ক্ষমতা হ্রাস করার চেষ্টা করে বা স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। এখন এই যে এতগুলো কথা বললাম, অর্থাৎ আফ্রিকার গণতন্ত্র সফল হতে হলে এগুলো থাকতে হবে, এগুলো রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন, ব্রিটানিকার এই শর্তগুলো রয়েছে, তাত্ত্বিক আলোচনা এগুলো। তবে আফ্রিকার রাষ্ট্রসমূহের দিকে যদি বাস্তবতার নিরীক্ষে আমরা আলোচনা করি, তাহলে আসলে আফ্রিকার রাষ্ট্রসমূহে গণতন্ত্র সফলতার জন্য একদম সর্বপ্রথম প্রয়োজন গণতান্ত্রিক মানসিকতার তৈরি। তাহলে এই গণতান্ত্রিক মানসিকতা সৃষ্টির জন্য কি করতে হবে, শিক্ষিত জনগোষ্ঠীর দরকার। কারণ শিক্ষিত জনগণ যদি না হয়, তাহলে তাদের মধ্যে গণতান্ত্রিক মানসিকতা তৈরি করা অসম্ভব, তাই না? কেননা শিক্ষিত জনগণই পারে গোত্রতন্ত্র থেকে বেরিয়ে, দুর্নীতি থেকে বেরিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে, দারিদ্র, দুর্নীতি, অর্থনৈতিক যে বৈষম্য রয়েছে সেটা থেকে আফ্রিকার রাষ্ট্রসমূহকে বের করে একটা শিক্ষিত জনগোষ্ঠীর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সুতরাং আফ্রিকার জনগণকে শিক্ষিত গড়ে তুলতে হবে। সেখানে শিক্ষাটা এই গণতান্ত্রিক মানসিকতা সৃষ্টির জন্য শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা অপরিহার্য। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে যে শাসন ব্যবস্থার সাথে, অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, তাহলে শাসন ব্যবস্থার সাথে সবার সম্পৃক্ততা বাড়াতে হবে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলো বা সরকারি দল, বিরোধী দল, তাদের যে আচরণগুলো সেগুলোতে পরিবর্তন আনতে হবে। কিন্তু কারণ দেখা যায় যে ক্ষমতা আঁকড়ে ধরার জন্য এই রাজনৈতিক দলগুলোই অগণতান্ত্রিক আচরণ করে থাকে সবচেয়ে বেশি। সুতরাং এই অগণতান্ত্রিক আচরণগুলো দূর করে গণতান্ত্রিক আচরণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে, অর্থাৎ গণতন্ত্রের চর্চা করতে হবে।
এছাড়া যেটা আছে যে এই যে আফ্রিকার বৈচিত্র্যময় সমাজ কাঠামো, যেটা বলছি যে গোত্রদ্বন্দ্ব, অর্থাৎ যখন এই আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র যখন শুধুমাত্র উপনিবেশিক শক্তিগুলোকে তাদের প্রতিপক্ষ মনে করে এবং সকল আফ্রিকান এক এই চেতনা নিয়ে তারা যখন জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলে, তখন কি ছিল আসলে গোষ্ঠী স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থই তাদের কাছে প্রাধান্য পেয়েছিল। সেজন্য তারা কিন্তু উপনিবেশিক শক্তিকে তারা তাদের বড় ধরনের একটা জাতীয়তাবাদী আন্দোলনের মধ্য দিয়ে অনুপনিবেশীকরণ প্রক্রিয়াকে প্রভাবিত করেছিল। অনুপনিবেশীকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় স্বাধীনতা লাভের পর তাদের কাছে এই গোষ্ঠীর স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সুতরাং গণতন্ত্রকে যদি সফল করতে হয়, তাহলে আফ্রিকার রাষ্ট্রসমূহকে এই গোষ্ঠীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে বেশি প্রাধান্য দিতে হবে। অর্থাৎ গোত্রতন্ত্র সেটা আসলে ত্যাগ করতে হবে, কেননা এটা গণতন্ত্র যে ব্যর্থতা তার অন্যতম কারণ এই গোত্রতন্ত্র। এবং আমরা যদি 1994 সালে গোত্রতন্ত্র কতটা ভয়াবহ, তাহলে আমরা 94 সালে বুরুন্ডিতে যে গণহত্যা, সেটা কিন্তু এই গোত্রতন্ত্রের ভয়াবহতার অন্যতম প্রমাণ। এছাড়া আফ্রিকার অধিক জনসংখ্যা, এটা একটা সমস্যা, কেননা অধিক জনসংখ্যার ফলে দারিদ্র্য বৃদ্ধি পাচ্ছে। অধিক জনসংখ্যার ফলে কর্মসংস্থান তৈরি করা সম্ভব হচ্ছে না, ফলে যে দারিদ্রতা, অর্থনীতির অসম বন্টন প্রভৃতি এই যে গণতান্ত্রিক মানসিকতা, সেটা তৈরিতে বিঘ্ন সৃষ্টি করছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে ব্যর্থতায় পর্যবেসিত করছে। সুতরাং আফ্রিকার রাষ্ট্রসমূহে যদি যথাযথভাবে গণতান্ত্রিক ভিত্তিকে প্রতিষ্ঠিত করতে হয়, গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে হয়, একটা শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোকে দাঁড় করাতে হয়, তাহলে এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে বিষয়গুলোর প্রতি এই সমস্যাগুলোকে আরও বড় হতে না দিয়ে বরং সেগুলোকে সমাধান করতে হবে। তাহলেই এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পথে যে জটিলতার সৃষ্টি হয়েছে সেগুলোর নিরসন হবে এবং আফ্রিকার গণতন্ত্র সুসংহত হবে। গণতান্ত্রিক ক্ষেত্রে আফ্রিকা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করলাম আফ্রিকার গণতন্ত্র এবং আফ্রিকার এই গণতন্ত্র ব্যর্থতার পেছনে কারণসমূহ ও এ থেকে উত্তরণের উপায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপরও যদি তোমাদের এই আলোচনায় কোথাও বুঝতে কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে তোমরা আমাকে জানাতে পারো। আজকের আলোচনার সাথে যদি প্রাসঙ্গিক হয় তোমাদের প্রশ্ন, তাহলে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্থ, সুন্দর, মঙ্গলময় জীবন কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।